দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সচরাচর এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি রাজনীতি নিয়ে, কিন্তু আজকে আমরা একটু কূটনীতি নিয়ে কথা বলতে চাই এই অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ। আপনারা জানেন পেহেলগাম আক্রমণের পর থেকে ভারত পাকিস্তান সম্পর্কে স্মরণাতীতকালের সম্ভবত সবচেয়ে খারাপ সময় পার করছে এবং উত্তেজনা কমার ন্যূনতম কোনো লক্ষণ নেই, আলোচনার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি। বরং অনেক ক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ দু দেশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, যেটি কেবল ভারত এবং পাকিস্তানে নয়, এই অঞ্চলেই নানা ধরনের ভয়ভীতি এবং উদ্বেগের জন্ম দিচ্ছে। সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন তিনজন অতিথি। আছেন গবেষক ও লেখক আলতাফ পারভেজ। আলতাফ ভাই, স্বাগত আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক, স্যার আপনাকেও স্বাগত, ধন্যবাদ। এবং আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, জেনারেল আকন্দ আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। জেনারেল আকন্দ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। মানে ভারত পাকিস্তানের এই উত্তেজনা মঙ্গলবার থেকে নতুন করে আবার শুরু হলো, ফলে এটা মানে অনেকেই একটা যুদ্ধ ভাব মনে হচ্ছে। ফলে এইটার আসলে সম্ভাব্য ফোরকাস্ট কি আপনাদের? এটা কি একটা যুদ্ধের দিকে যাচ্ছে, অথবা আজকের বিশ্ব বাস্তবতায় একটা যুদ্ধকে আসলে মেনে নেওয়া বা সাস্টেন করা সম্ভব, নাকি এটা এই উত্তেজনাটা আসলে প্রশমিত হবে খুব দ্রুতই? অনেক ধন্যবাদ। যমুনা টিভি দর্শকদের আমার শুভেচ্ছা এবং সালাম। খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। পেহেলগামে এই ঘটনাতে 26 জন যে নিহত হয় এবং আরও 17 জনের মতো আহত হয়। এই ঘটনার পরে ভারত প্রথমে তারা কিছু সিদ্ধান্ত নেয়, সিন্ধু চুক্তিটা বাতিল করে, খুবই সিগনিফিক্যান্ট। 1960 সালে সাইন করা, আপনার জেনারেল আইয়ুব খান আর জওহরলাল নেহরুর মধ্যে এটা সাইন হয় এবং এটা বলা হচ্ছিল যে পানি বন্টন চুক্তির মধ্যে এটা ছিল সবচেয়ে সফল একটা চুক্তি, নিরবিচ্ছিন্নভাবে এটা মডেল হিসেবে ছিল। এবং এই চুক্তি অনুযায়ী ভারত 30%, এটা 3-4টা ট্রাইবিউটারিজ আছে, ঝেলাম আরও 2-1টা, এবং 70% পানি পাকিস্তানে যাবে। এবং ভারত উইল হ্যাভ লিমিটেড অ্যাক্সেস টু ইরিগেশন এবং আনলিমিটেড অ্যাক্সেস টু নন কনজামশন ওয়াটার লাইক পাওয়ার জেনারেশন, নেভিগেশন, এক্সেট্রা। এবং পাকিস্তানের মোটামুটি 80% মিষ্টি পানি আসে কিন্তু এই চুক্তির মাধ্যমে। হ্যাঁ, এবং এটা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা এটা করা হয়েছিল। এবং এই চুক্তিটা বাতিল, অবশ্য বাতিল মানেই যে ভারত পানি বন্ধ করে দিতে পারে এই ইনফ্রাস্ট্রাকচার তাদের নাই। এবং ইনফ্রাস্ট্রাকচার আজকে শুরু করলেও ইট উইল টেক ডিকেডস টু ক্রিয়েট। তারা হয়তো 2-1 বছরের মধ্যে খাল খনন করে পানিটা ডাইভার্ট করে দিতে পারবে, ওটা এমন করে পানি বন্ধ করতে পারবে না। বাট ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট incident for Bangladesh and Nepal and other countries who also have agreement with India regarding water sharing. এরকম একটা চুক্তি যদি ভারত বাতিল করতে পারে, তো আমাদের সাথেও চুক্তি তো যে কোনো সময় এটা বাতিল হতে পারে। এছাড়াও ভারত কিছু ডিপ্লোম্যাটদের বহিষ্কার করেছে, তারপরে ভিসাটা বাতিল করেছে। পাকিস্তান আবার সিমলা চুক্তি বাতিল করেছে। এছাড়া তারা ডিপ্লোম্যাট পাকিস্তানে বলেছে 30 জনের বেশি ডিপ্লোম্যাট থাকতে পারবে না 30 এপ্রিলের মধ্যে। নো ফ্লাই জোন, এয়ার স্পেস বন্ধ করেছে। সো এই টেনশনগুলো চলছে। বাট এই ঘটনাটা অ্যাকচুয়ালি কী হলো, আমার মতে এটা ইট ইজ কল ফলস অপারেশন। এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলস ফ্ল্যাগ অপারেশনের ডেফিনেশন হচ্ছে অ্যান অ্যাক্ট committed with the intent of disguising the source of responsibility and pinning the blame on somebody else. এবং এটা কিন্তু it's a Jews philosophy, ইহুদিদের এই ফিলোসফি which has been adopted by the western world, USA, ইরাক যেভাবে দখল করেছে, যে প্লের উপর মিথ্যা। আপনি যে মাইকেল মুরের ফারেনহাইট 9/11 যদি দেখেন, এটা খুবই প্রমাণিত একটা ফলস এলিগেশনের উপর দিয়ে হ্যাভ অ্যাটাকড ইরাক। আফগানিস্তান যেভাবে অ্যাটাক করেছে। এবং ভারত এবং ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নাই, দে ফলো দি সেম ফিলোসফি। এবং এই ফিলোসফি ইসরায়েল ইহুদিরা কিন্তু সে যুগ যুগ ধরে, আল রাহিকুল মুকতুম একটা বই, এটা সাইফুর রহমান মুবারকপুরি উনি লিখেছিলেন এবং 1987 সালে এটা 1182টা ইসলামের উপর বইয়ের মধ্যে এটা প্রথম পুরস্কার প্রাপ্ত হয়। এবং উনি 225 এবং 26 পাতায় উনি স্পষ্টভাবে লিখেছেন, আমি জাস্ট 2টা লাইন বই থেকে পড়ি, যে ইহুদিদের যে ফিলোসফিটা উনি বলেছেন
আমি একটু পড়ি সরাসরি। এরা কুচক্র, ষড়যন্ত্র, যুদ্ধ, শত্রুতার অগ্নি প্রজ্বলিত করতে সিদ্ধহস্ত ছিল। তারা এত সূক্ষ্ম ও কূটকৌশলের সঙ্গে প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে শত্রুতার বীজ বপন করত যে তারা এ ব্যাপারে কোনো আঁচই পেত না। তাদের কুচক্রীপনার ফলশ্রুতিতে গোত্রে গোত্রে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকতো। তো তাদের কাজই ছিল টু ক্রিয়েট ডিভিশন। এবং মদিনাতে তখন দুইটা গোত্র ছিল, খাজরাজ এবং আওয়াস, এবং দুইটা ইহুদি গোত্র খাজরাজদের সাপোর্ট করতো এবং একটা গোত্র করতো আওয়াজদের। এবং এটা দুইটা গোত্র কিন্তু মনে করতো যে আমাদের বিভিন্ন গ্রুপ আমাদেরকে সাপোর্ট করতে, বাট একই গ্রুপ কিন্তু দুই পক্ষকেই সাপোর্ট করতো এবং এই দ্বন্দ্বটা যাতে দীর্ঘায়িত হয় এই ব্যাপার। এবং এটাই কিন্তু দিস ইজ দি ফিলোসফি অফ ইসরায়েল। মনে হয় এটা একটা যুদ্ধের দিকে যাবে? আমার মনে হয় না। আই থিঙ্ক উই আর too wise now. Fighting a war is too expensive in terms of life, in terms of expense. But এই টেনশন ক্রিয়েট করে কতটুকু ফায়দা নিতে পারে এবং কি উদ্দেশ্য ভারতের এই ফলস ফেক অপারেশন করে এই একটা পাকিস্তানকে ব্লেম করে উদ্দেশ্যটা কি? বিকজ এক বছর আগেই কিন্তু ইন্ডিয়া উদ্যোগ নিয়েছিল সিন্ধু চুক্তিটা একটু রিফর্ম করার জন্য, পাকিস্তান রাজি হয় নাই। এখন কিন্তু তারা ডিক্লেয়ার করে দিল আমরা বাতিল করে ফেলেছি। সো দে আর ক্রিয়েটিং দি গ্রাউন্ড টু টেক সাম বেনিফিট। এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট করা এবং এই বিভেদ করা, মুসলমানদের দোষ দেওয়া, দোষারোপ করা, এবং কোনো ব্যাপারেই কিন্তু ভারত কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে পাকিস্তান এই আক্রমণের পিছনে তারা সম্পৃক্ত ছিল। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির জেনারেল সাহেব যেভাবে ব্যাখ্যা করলেন যেটা একটা ডিসগাইজ বা একটা ছদ্মবেশী অথবা ভারতের পাতানো একটা খেলা, এই ধরনের অনুসিদ্ধান্তে আসার মতো যথেষ্ট সময় আছে কিনা, এটি একটি প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে নিজ দেশের ২৬ জনকে মেরে ফেলে ভারতীয় আসলে কি অর্জন করবে, অথবা এটা যদি সত্য হয় তিনি যে আশঙ্কা করছেন, কখনো যদি এটা প্রমাণিত হয় তাহলে সেখানে হ্যাঁ মানে কিন্তু তিনি তো ভারতীয়, মানে ভারতের মানুষ, তো ভারতের নাগরিক, তো ফলে সেটা ভারত কেন করবে? বা এই যুগে আসলে যে অপারেশনের কথা আমরা জেনারেল সাহেব অতীত অভিজ্ঞতা থেকে বলছেন বা পড়াশোনা থেকে বলছেন, তাহলে এরকম কাজ ভারতের মতো একটি শক্তিশালী দেশ যারা গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তারা করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা জেনারেল মনির যেটা বললেন, একটা ধারণা কিন্তু আছে, এরকম একটা ধারণা আছে, এবং সেটা কতটা বাস্তব এটা আমার জানা নাই, কিন্তু এরকম একটা ধারণা বা আলোচনা হচ্ছে। কিন্তু এখন ধরেন আমার কাছে যেটা মনে হয় কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে যে মানবিক দিক, এই মানুষগুলো মারা গেল সেটাই কিন্তু সকলেই নিন্দা করছে, পাকিস্তানও করেছে, বাংলাদেশও করেছে, ভারতও করেছে, অন্যান্য দেশের করেছে একইভাবে। কারণ এই নির্দোষ নিরীহ মানুষগুলো পর্যটকদেরকে মেরে ফেলা, এটা যে কোনো বিচারেই এটা কোনো ভালো কাজ বলে কেউ স্বীকার করে না বা মনে করে না, এবং সেটা সকলেই নিন্দা করেছে। এই একটা জিনিস আছে, কিন্তু আপনি লক্ষ্য করেন এর সাথে সাথে কিন্তু এর মধ্যে খুব সহজেই ঘটনাটা কিন্তু রাজনৈতিক বাতাবরণের মধ্যে জড়িয়ে পড়েছে, এবং এটা নিয়ে কিন্তু পলিটিক্স শুরু হয়েছে, সেটা ভারতে বলেন, পাকিস্তানে বলেন, সর্বত্রই কিন্তু হচ্ছে। এবং মুশকিল হচ্ছে যে এখন এই রাজনীতিকীকরণের ফলে সকলেই চেষ্টা করছে এটাকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধাটা আদায় করার জন্য। এবং সেই ক্ষেত্রে এই যে যেটা মনির ভাই বললেন একটু আগে, যে এখানে কিন্তু সাম্প্রদায়িকতার চাইতে বড় বিষয় হচ্ছে যে এখানে মানুষ মারা গেছে, যারা মারা গেছে, যারা রক্ষা করেছে, যার আহতদেরকে, তারা সকলেই একটা সম্প্রদায়ের মানুষ। কাজে আপনি যদি এখানে সাম্প্রদায়িকতার বিভাজনটা আনেন তাহলে সেটা কিন্তু মনে হয় যে বাস্তবতার সাথে এটা যায় না, বাস্তবতাটা ভিন্ন, কিন্তু সেটাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখন সাম্প্রদায়িক একটা সুবিধা বাতাবরণ তৈরি করার জন্য। তো কাজে এখানে এই রাজনীতিকীকরণের ফলে এখন সেটা কোন দিকে যাবে আমরা জানি না। এখন টেনশন বাড়ছে, কারণ কদিন আগেই পাকিস্তানে কিন্তু একটা বেলুচিস্তানে একটা ঘটনা ঘটেছিল, এবং সেটার একটা প্রতিক্রিয়া কিন্তু পাকিস্তানের অভ্যন্তরেও আছে, যে পাকিস্তান সেনাবাহিনী যথেষ্ট সক্ষমতা দেখাতে পেরেছিল কি না। এইদিকে যদি আপনি আসেন, ভারতে গত কিছুদিন ধরে ওয়াকফ বিল পাস হওয়ার পরে এক ধরনের উত্তেজনা আমরা দেখছি। আগামী দিনে পশ্চিমবঙ্গ বলেন, বিহার বলেন, নির্বাচন আছে, এবং আমরা জানি গত নির্বাচনে ফলাফলটা কীরকম ছিল। তো দুই দেশেরই রাজনৈতিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো এর মধ্যে জড়িয়ে পড়বার একটা আশঙ্কা কিন্তু আছে, এবং সেটা যাবে কি না সেটা আমরা বলতে পারবো না। তবে আপনি যে প্রসঙ্গটা দিয়ে বা মনির ভাইকে যেটা বলেছিলেন, আমাকে সে প্রশ্ন করলেন, এটা কি যুদ্ধে করাবে কি না। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু 2001-2 কারগিলের পরে কিন্তু আমরা দেখেছি এরকম হয়েছিল,
তখন আমার মনে আছে স্পষ্ট যে অর্থনৈতিক কারণেই কিন্তু শুধুমাত্র ভারতকে পিছিয়ে আসতে হয়েছিল। কারণ ললিত মানসিং তখন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত, তাকে ভারতীয় ব্যবসায়ীরা খবর দিয়েছিল এবং ভারতীয় ব্যবসায়ীদের সেই বার্তা তিনি, বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, তার কানে পৌঁছে দিয়েছিলেন যে হয় আপনি ব্যবসা বাণিজ্য করবেন নয় যুদ্ধ করবেন, দুইটার একটা চুজ করতে হবে। এবং তখনই ভারত বুঝেছিল যে আমার অর্থনৈতিক অগ্রযাত্রাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে যুদ্ধ খেলা বন্ধ করতে হবে। আমার ধারণা এখনো সেই বাস্তবতা। ধরেন মানে বল কি এখনো ভারতের কোর্টেই? এখনো অবশ্য ভারতের কোর্টে, কারণ ভারতকেই তো এখন, ভারত তো নিজেকে ভিকটিম হিসেবে দেখাচ্ছে, তো কাজেই তার ভিকটিম হওয়া এটার এক ধরনের একটা পাল্টা হিসেবে যাওয়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন, অল আউট ওয়ারের কথা বলেন, এগুলো আলোচনা হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে এখানে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিকভাবে দুই পক্ষের উপরে চাপ দিচ্ছে যাতে না যায়। তো কাজেই সেই জায়গায় এখন রাজনীতি, যদি উত্তেজনা রাজনীতি বজায় থাকে তাহলে তাকে কিন্তু অ্যাকশানে যেতে হবে। এখন কথা হলো যে অ্যাকশানে গেলে আমরা 2019 সালে কিন্তু দেখেছি অ্যাকশানের পাল্টা অ্যাকশানও কিন্তু হয়েছে এবং সেখানে কিন্তু ভারতের জন্য খুব সুখকর কিছু ঘটেনি। তো কাজেই আমার ধারণা গুড সেন্স প্রিভেল যদি করে, কিন্তু যেটা মনে যেটা বললেন আপনি, এমন একটা বিষয় নিয়ে এবার নতুনভাবে তারা এসছে, এই যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিটা, এইটা কিন্তু একটা নতুন উপাদান এবং এই উপাদানটা কিন্তু আমার ধারণা দীর্ঘমেয়াদে অনেক দেশের জন্য প্রবলেমের একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এটা আমরা ওই যে উনি বলছিলেন গাজায় আপনি যে ফর্মুলাটা ব্যবহার করেছে তারই একটা ফর্মুলার কিন্তু প্রতিফলন হিসাবে এখানে চিন্তা করা যেতে পারে, হুইচ ইজ in my view it is opening a new dimension and we should be careful about that. আলতাফ পারভেজ, আমরা একজন সাবেক জেনারেল এবং একজন অ্যাম্বাসেডারের বিশ্লেষণ শুনছিলাম, আপনি দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করেন, গবেষণা করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে গত কিছুদিন ধরে সাউথ এশিয়ায় নানা ধরনের অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক অস্থিরতা তো শুরু হয়েছে বা হচ্ছে। এখানে চীনের প্রভাব আছে, পাকিস্তানের প্রভাব বাড়ছে অথবা ভারতের প্রভাব কমছে, নানান ইস্যু। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় নতুন কোনো অস্থিরতার শঙ্কা আপনি করেন কিনা? অবশ্যই। এবং আপনি আমার সিনিয়র দুজনকে যেটা জিজ্ঞেস করলেন যে যুদ্ধটা হবে কি না বা এটা কি হলো, আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। সেটা আমি মনে করি যুদ্ধটা শুরু হয়ে গেছে এবং ভারত একটা ফ্রন্টে না, দুটো ফ্রন্টে যুদ্ধ শুরু করেছে। একটা হলো অভ্যন্তরীণ ফ্রন্টে, আরেকটা হলো আঞ্চলিক আন্তর্দেশীয় আন্তঃরাষ্ট্রীয় ফ্রন্টে। দেখেন অভ্যন্তরীণটা আমি আগে বলতে চাই, পেহেলগাম হলো অনন্তনাগ জেলায়, এটা তো জম্মু কাশ্মীরের অংশ। জম্মু কাশ্মীরের লোক সংখ্যা কত? 1.5 কোটি মতো হবে। সেখানে ভারতের সৈন্য আছে 2019-এ ভারতের সরকারি ফিগারে 3,43,000, বাস্তবে আর একটু বেশি। যদি আমরা 3,43,000ও ধরি, আমি হিসাব করে দেখেছি প্রতি 44 জন বেসামরিক মানুষের এগেইনস্টে একজন ভারতীয় সৈন্য আছে। এটা গ্লোবালি যে কোনো রিজনের চেয়ে বহুগুণ বেশি। জম্মু কাশ্মীরের সাথে পাকিস্তানের সীমান্ত, যেটা লাইন অফ কন্ট্রোল, সেটা 740 কিলোমিটার। এটা ছোট জায়গা, পুরোটা ফেন্সিং করা আছে। যে জায়গায় ফেন্সিং নাই সেখানে ইসরায়েলের লেজার টেকনোলজি দিয়ে পাহারা আছে। এরকম একটা জায়গায় এরকম সন্ত্রাসী ঘটনাকে আপনি সন্দেহের চোখে না দেখে পারেন না। তাহলে এটা কি হতে পারে? সবচেয়ে উদারনৈতিক বিবেচনায় আপনাকে বলতে হবে এটা গোয়েন্দা ফেলিউর, মানে ভারতের সিকিউরিটি ফেলিউর, এছাড়া অন্য কিছু বলা যায়। তো সিকিউরিটি ফেলিউর হতে দিল ভারত, এটা কেন? কিন্তু এরকম ঘটনা কিন্তু 2019-এ ঘটেছিল পুলওয়ামা। তখন ভারতের নির্বাচন আসন্ন ছিল এবং বিজেপির অবস্থা খুব খারাপ ছিল এবং কাকতালীয়ভাবে সবসময় বিজেপি ক্ষমতায় থাকে এবং নির্বাচনের আগে আমি এখানে বলতে চাই কেন এখন ভোটের রাজনীতিটা ইম্পর্টেন্ট। এবং ভারত এটাকে যদি আমরা গোয়েন্দা ফেলিউর হিসেবে দেখি, ভারত সাথে সাথে বিজেপি এটা ক্যাশ করতে বাধ্য। এবং ভারত হলো একটা অদ্ভুত দেশ যেখানে সরকার, মিডিয়া, জনগণের বড় অংশ এই মুহূর্তে যুদ্ধ চাচ্ছে। মানে বিষয়টা অনেকটা সিনেমা দেখে টিকিট কাটার মতো অবস্থায় চলে গেছে। এটা একটা পাবলিক ডিমান্ড যে একটা উত্তেজনা লাগবে, এটা একটা বড় প্রোডাক্ট সেখানে, যে একটা যুদ্ধ করতেই হবে। যুদ্ধ না করে মোদি পারবে না, কারণ যুদ্ধের জন্য মনস্তাত্ত্বিকভাবে সে জনগণকে প্রস্তুত করে ফেলেছে এবং তার রাজনৈতিক দলগুলো প্রস্তুত। হ্যাঁ, এবং ভারতের বিরোধী দল এটা সমর্থন দিয়েছে, ভারতের অধিকাংশ মিডিয়া সমর্থন দিয়েছে।
এবং এই ধরনের পুলওয়ামার পর থেকে এই ধরনের প্রতিটা ঘটনাকে একটা হিন্দু মব আকারে হিন্দু মবে রূপান্তর করে ফেলা হয়। ফলে এবং অভ্যন্তরীণ ফ্রন্টে কি হচ্ছে, মুসলিমদের ধরপাকড় শুরু হয়ে গেছে, গুজরাটে দেখেছেন। এবং কাশ্মীরিরা দেখুন, কাশ্মীরিরা এই সিজনে কিন্তু মানে উপার্জনের বড় জায়গা হলো পর্যটন, কিন্তু অন্য সিজনে যখন সেখানে বরফ পড়ে তখন কাশ্মীরিরা সারা ভারতে চলে আসে শাল, কার্পেট এগুলো বিক্রির জন্য। এখন বলা হচ্ছে আগামী সিজনে ওরা আসতে পারবে না, কারণ ওরা কোথাও ভাড়া পাবে কিনা, বাড়ি ভাড়া পাবে কিনা সেটা সম্ভব না। সারা ভারতে এই মুহূর্তে প্রধান স্লোগান হলো এরকম যে সব মুসলমান সন্ত্রাসী নয়, তবে সব সন্ত্রাসী মুসলমান। অর্থাৎ সন্ত্রাসী এবং মুসলিমকে এক করে দেখা, এটা হলো তাকে আক্রমণযোগ্য, বিদ্বেষযোগ্য, গ্রেপ্তার যোগ্য, ঘৃণার যোগ্য করে তোলা। তার মানে এটা তো একটা যুদ্ধেরই রূপ, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ সেখানে চলছে। আর আন্তর্দেশীয় যদি বলেন, আমি বলবো সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি দেখুন, ওনারা পানি চুক্তি বন্ধ করেছে, প্রথম দুদিন বন্ধ রাখার পর থার্ড ডেতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, এবং মুজাফফরবাদে কিন্তু বন্যা হয়েছে তৃতীয় দিনই। তার মানে পেহেলগামের ঘটনায় তো আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ তো যুক্ত নয়, তারা তো অপরাধী নয়, কিন্তু তাদেরকে ভিকটিম বানানো হচ্ছে। তার মানে যুদ্ধ তো চলছে, ভিসা বন্ধ করেছে, এগুলোর ভিকটিম তো সাধারণ মানুষ। এবং আমি এক্ষেত্রে বলতে চাই যুদ্ধের ছোঁয়া কিন্তু বাংলাদেশেও লাগছে। কীরকম দেখেন, গুজরাটে যাদের গ্রেপ্তার করা হয়েছে সেখানে বলা হচ্ছে 4 জন বাংলাদেশিও আছে, এবং এগুলা কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধকে টেনে আনা হবে বাংলাদেশ পর্যন্ত। এবং আমি শঙ্কা করি যে এটা বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে, আসামে, ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে তথাকথিত অবৈধ বাংলাদেশি মুসলিম ইস্যুটা যে কোনো সময় যুক্ত হয়ে যেতে পারে। অলরেডি যুক্ত হয়েছে। আচ্ছা, আমি অনুমান করছিলাম যে যুদ্ধ হবে। এবং এইটা পশ্চিমবঙ্গে যে নির্বাচন, পশ্চিমবঙ্গ একটা রাজ্য বটে, কিন্তু বিজেপির কাছে এটা ভারত জয়ের মতো। কারণ পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ু এই 3টা রাজ্যকে ওদের কাছে একটা চ্যালেঞ্জ, সারা ভারত জয়ের মতো। এবং শুধু রাজ্য নির্বাচন নয়, ভারতের যে কেন্দ্রীয় নির্বাচন, যদিও সেটা দূরে আছে, কিন্তু গত নির্বাচনে 543টা আসনে বিজেপি বলেছিল তারা 400 পাবে, পেয়েছিল মাত্র 240। আর 20-30টা আসন কম পেলে কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারতো না। ফলে এখন থেকে তারা একটা হিন্দু মব, সবগুলো হিন্দু ভোটকে এক বাক্সে নিয়ে আসা, প্রথমে বিহার, পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলো দখল করা, সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছে। জি আলতাফ ভাই, আপনি একটু বলছিলেন যে বাংলাদেশেও প্রভাব পড়বে। বিজেপি নেতা শুভেন্দু, যিনি পশ্চিমবঙ্গের নেতা, তিনি আজকে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ হবে আগামীর গাজা, মানে গাজার মতো বাংলাদেশের পরিণত হবে। ফলে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সেটা নিয়ে জেনারেল মনির আপনার কাছে প্রশ্ন রেখে আমরা একটা বিরতিতে যাই। দর্শক ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলছি আমরা। জেনারেল মনির আকন্দ আছেন আমাদের সঙ্গে। জেনারেল আকন্দ, আপনার কাছে প্রশ্ন ছিল যেটা বিজেপি নেতা শুভেন্দুর যেটা পাবলিক কমেন্ট, উনি বলছেন যে বাংলাদেশের পরিণত হবে গাজার মতো। বাংলাদেশ যদি গাজা হয় তার মানে ভারত হবে ইসরায়েল। তাই যদি হয়, ফলে এই যে এই প্রকাশ্য এই ধরনের কথাবার্তা, এই বাংলাদেশ এইরকম পরিস্থিতিতে কি করবে? আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণই করবে এবং আমাদের তো আসলে খুব বেশি কিছু করারও নাই এরকম জায়গায়। আপনি কি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। আমি এর আগে একটু আমার আগের শ্রদ্ধেয় বক্তার কথার রেশ ধরে একটা কথা বলতে চাই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন কেউ অন গ্রাউন্ড যুদ্ধ করে না, ইট ইজ টু এক্সপেন্সিভ। প্রক্সি ওয়ার করে, আরেকটা জায়গায় গিয়ে বিভিন্ন দেশ স্পন্সর করে, মিডিয়া ওয়ার করে, ইকোনমিক ওয়ার করে, ডিপ্লোম্যাটিক ওয়ার করে, ওয়াটার ওয়ার করে, যেটা অলরেডি ভারত ইনফরমেশন ওয়ার করে, এগুলো হয়েছে। এবং এটাতে ইন্ডিয়া ইজ মাচ বেটার দেন আস অর পাকিস্তান। আই থিঙ্ক দে আর ভেরি গুড অ্যাট দিস টাইপ অফ ওয়ার। ভারত, ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপির নেতা যে কথাটা বলেছে, একেবারেই এটার কোনো মূল্য নাই। আমার পূর্বের বক্তা যেটা বললেন যে ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং সাউথ ইন্ডিয়া ইজ এ চ্যালেঞ্জ ফর বিজেপি, এবং তারা নেক্সট সেন্ট্রাল ইলেকশন এবং রাজ্যসভা ইলেকশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, এবং হি কন্টিনিউয়াসলি টক ননসেন্স। আমাদের অগাস্টের আন্দোলনের পর থেকেও ওনাকে দেখেছি, এবং ইন্ডিয়ানস লিসেন টু হিম, দে আর হ্যাপি টু লিসেন টু ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা। এটা
বাংলাদেশ গাজা হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট ইজি। আমি সশস্ত্র বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বলতে চাই যে বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দি মোস্ট প্রফেশনাল আর্ম ফোর্সেস ইন দিস রিজন, ইন দি ওয়ার্ল্ড। উই আর দি হাইয়েস্ট কন্ট্রিবিউটর টু পিস কিপিং মিশন। আমাদের অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে আমরা সজ্জিত একটা সেনাবাহিনী, এবং সংখ্যা অনুযায়ী ভারতের সেনাবাহিনী আমাদের থেকে অনেক বেশি। বাট ইন্ডিয়া অলসো হ্যাজ মেনি প্রবলেমস অল অ্যারাউন্ড। পাকিস্তান বর্ডারে তাদের লক্ষ লক্ষ সোলজার রাখতে হচ্ছে, দে ক্যানট ব্রিং উইথড্র দেম, পাকিস্তান ঢুকে যাবে। কারগিলে 3 লক্ষর বেশি, সরি এই যে কাশ্মীরে ডিপ্লয়েড আছে। চায়না বর্ডারে বিশাল সংখ্যক ভারতীয় আর্ম ফোর্সেস ডিপ্লয়েড আছে, 7 সিস্টার্স আছে। এবং আমাদের জন্য যে ডেডিকেটেড ফোর্স, ইট উইল বি লেস দেন আওয়ার টোটাল আর্ম ফোর্সেস। এবং আক্রমণ করার জন্য সূত্র হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাটলিস্ট 3 টাইমস লার্জার। সো আমাদের যে 2 লক্ষ সশস্ত্র বাহিনী থাকে, মিনিমাম 6 থেকে 8 লক্ষ সশস্ত্র বাহিনী দিয়ে আপনি বাংলাদেশকে আক্রমণ করতে হবে, এবং টু দ্যাট এ ভেরি ওয়েল ট্রেন ইউনাইটেড ফোর্স লাইক বাংলাদেশ আর্মি। সো উই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি এক্সটার্নাল থ্রেট। এসব ননসেন্স কথাবার্তা আমাদের কানে দেওয়ার কোনোই কারণ নাই। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে দে ইজ নো এক্সটার্নাল থ্রেট। হি ইজ অনলি সেইং দিস টু take some political advantage to allow BJP to come to election next. এবং এই পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, আপনাকে in the long run you have to see who gets the maximum benefit out of this incident. Definitely it is BJP and Modi who will get maximum advantage of this. আমরা এই সন্ত্রাসী এবং খুন এটা কখনো সাপোর্ট করি না, মানে যে জিনিসটা আমরা এখানে বসে বুঝছি সেটা ভারতের অন্যান্য প্রগতিশীল যে সমস্ত দল লাইক কংগ্রেস বা অন্যান্য ছোট বড় দল, তারা কেন বুঝছে না? না, সবাই বুঝছে, বাট দি পার্টি ইন গভর্নমেন্ট হ্যাজ টু রেসপন্ড টু পাবলিক ডিমান্ড। এবং তারা ন্যারেটিভটা এমনভাবে তৈরি করেছে, দে হ্যাভ ইউনাইটেড দি নেশন এগেনস্ট পাকিস্তান বেসড অন দ্যাট ইনসিডেন্ট। এবং এখানে আরেকটা বিরোধী দল, অন্য দল যতই লজিক্যাল হোক না কেন, এটার বিরুদ্ধে কথা বললে কিন্তু তাদের পপুলারিটি আলটিমেটলি কমতে থাকবে। সো যে হিন্দুত্ববাদ, এই মতবাদের উপর যে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে কিন্তু এখন কংগ্রেস বা অন্য দল কথা বলতে পারবে না। আই থিঙ্ক দে উইল লুজ দেয়ার পপুলারিটি বিকজ ইন্ডিয়ানস হ্যাভ ফলসলি ইউনাইটেড বিহাইন্ড দিস ইনসিডেন্ট। এবং ন্যারেটিভটা তারা এত সুন্দরভাবে তৈরি করেছে যে এটা ডিনাই করার কোনো এবং আলটিমেটলি ইন দি লং রান দেখবেন যে প্রাইম মিনিস্টার মোদি এবং বিজেপি উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। এবং সেটাতেই আপনি বুঝবেন যে দিস ওয়াজ এ মানে ফলস একদম পরিষ্কার। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে একই প্রশ্ন, তাহলে বাংলাদেশের এখন কি করা উচিত? এটা তো ধরেন 2 ধরনের, একটা হচ্ছে সরকার টু সরকার বা ফরেন মিনিস্ট্রি, আর একটা আমাদের সীমান্তের নিরাপত্তার ইস্যু রয়েছে। এবং ভারতের সঙ্গে আগে থেকে আমাদের একটা টানাপোড়েন যেরকম আছে, একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটা দৃশ্যমান সম্পর্কের উন্নতি রিসেন্টলি আছে। আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করার কথা ছিল, সেটা এই উত্তেজনার কারণ হয়তো ক্যান্সেল হয়েছে। পাকিস্তানের সঙ্গে কদিন আগে ফরেন সেক্রেটারি লেভেল টকস হয়েছে। পাকিস্তানের সরকার প্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের অন্তত 2 বার দেখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে গত অগাস্টের পর থেকে যে আমাদের অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, তার একটা ভূ রাজনৈতিক ইম্প্যাক্ট আছে, প্রতিফলনও কিন্তু আছে। এবং ভারত গত 15 বছরে যে কৌশলগত সুবিধাগুলো পেয়েছিল, তারা কিন্তু এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অন্তত মনস্তাত্ত্বিকভাবে তারা সেই অসুবিধায় পড়েছে। যদিও বাংলাদেশের দিক থেকে কিন্তু আমরা কখনোই বলি নাই যে ভারতের সাথে আমাদের যে চুক্তি আছে বা যে ব্যবস্থাপনাটা আছে সেটা আমরা পরিবর্তন করব, সেটা খুব একটা বলিনি। একবার 2-1 অ্যাডভাইজার বলেছিলেন, সেটা আমার ধারণা সরকারিভাবে সেটা বলা হয়নি। এবং তার পাশাপাশি যেটা হয়েছে, আপনি যেমনটা বলছিলেন, 15 বছর ধরে পাকিস্তানের সাথে সম্পর্কটা একটা অস্বাভাবিক পর্যায়ে ছিল। সেটাকে স্বাভাবিক করার জন্য চেষ্টা হচ্ছে। সেটা কিন্তু ভারত কিন্তু ভিন্নভাবে দেখছে। কারণ ভারতের জন্য তারা কৌশলগত দৃষ্টিভঙ্গিতে দেখছে যে বাংলাদেশ পাকিস্তান যদি সম্পর্ক ভালো হয়, তাহলে আমার নিরাপত্তা সেখানে বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। এটা কিন্তু তাদের ফিয়ার, তাদের ভয় একটা। সেই ভয়টা বাস্তবতার সাথে মেলে কিনা বা বাস্তবতাকে প্রতিফলিত করে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল নার্ভাসনেস তাদের মধ্যে আছে। এবং আরও একটা যেটা হচ্ছে যে এটা সারা বিশ্বেই হচ্ছে, এটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, মিয়ানমার সবখানেই পাবেন, মেজরিটির মাইনরিটি কমপ্লেক্স তৈরি হয়েছে। যারা মেজরিটি পপুলেশন, তারা মাইনরিটি কমপ্লেক্সে ভুগছে। তাদের ধারণা মাইনরিটিরা বেশি সুবিধা নিয়ে তারা ক্ষতিগ্রস্ত, মেজরিটি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে চায়না রিপ্ট আস অফ, হোল ওয়ার্ল্ড রিপ্ট আস অফ, মানে সারা পৃথিবী আমাদের ক্ষতি করে ফেলেছে। তো এই মাইনরিটি কমপ্লেক্সটা কিন্তু ইজ এ ডেঞ্জারাস, বিকজ এর ফলে যেটা হয়, মেজরিটি যদি এই ধরনের
মেন্টালিটি সাফার করে, তখন কিন্তু তারা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটা হলো একটা বিষয়। আর ভিকটিম মেন্টালিটি কিন্তু আরেকটা, যেমন ভারতের মধ্যে কিন্তু এখন এই ন্যারেটিভটা চলছে যে আমরা ভিকটিম অফ এক্সট্রিমিজম, এবং সেখানে আরেকটা এনিমি বানানো একটা প্রবণতা থাকে, যেটা আগেও করেছে 2019 সালে, যেটা আমরা দেখেছি, এবারও সেটা করছে। এখন এগুলো ভারত যেহেতু এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ, যে সেখানে ভারতের এই ধরনের মনস্তাত্ত্বিক অস্থিরতা, এটা কিন্তু আমাদের সকলের জন্য আশঙ্কার কারণ। আমরা কি করব স্যার? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন আমাদের অভ্যন্তরীণ শক্তি যেটুকু আছে, সংহতি যেটা আছে, সেটাকে শক্তিশালী করা, এটা হচ্ছে প্রাথমিক কাজ। অ্যাট দ্য সেম টাইম আমাদের কূটনৈতিকভাবে আমাদের বন্ধুরা যারা আছে তাদের কাছে আমাদের বক্তব্য যেটা আছে, আমরা যে ওদের চাইতে একটু উত্তম, সেটাকে আমার অন্যদের সামনে উপস্থাপিত করা, এই কাজটাই আমাদের করতে হবে। কারণ আমরা তো এই যুদ্ধের খেলা যাচ্ছি না, যেটা আজকে উপদেষ্টা মহোদয়, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন। তা আমরা এখানে যাওয়াটা প্রয়োজনও নাই, আমি মনে করি না যাওয়ার কোনো কারণও আছে। সেক্ষেত্রে আমার যে শক্তির জায়গাটা আছে সেটার উপরে ভরসা করতে হবে। সেটা আপনি অভ্যন্তরীণ সংহতি বাড়ানো, কূটনৈতিকভাবে আমাদের যারা আছে বন্ধুবান্ধব তাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরা, সম্ভব যদি হয়। ইরান প্রস্তাব দিয়েছে পাকিস্তান ভারতকে যে আমি দুতিয়ালি করতে, সৌদি আরবও প্রস্তাব দিয়েছে। এখন আমরা সেই প্রস্তাবে হয়তো এই মুহূর্তে যাব না, কিন্তু এই ধরনের প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে তাদেরকে আপনি উৎসাহিত করতে পারি, কারণ এখানে উত্তেজনা প্রশমন হলে সেটা আমার জন্য লাভ, কারণ আমারও তো চ্যালেঞ্জ আছে। একদম একদম। আলতাফ ভাই, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে ভারতে যে গ্রেপ্তার হচ্ছে, বিশেষ করে গুজরাটে, পশ্চিমবঙ্গেও কিছু হয়েছে, সেইখানে বাংলাদেশিরা টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে। কারণ ভারতের পত্রপত্রিকার হিসাবে তারা দাবি করছে কোট আনকোট অবৈধভাবে অবস্থান করা প্রায় 1000-এর মতো বাংলাদেশকে আটক করা হয়েছে। যদিও আমরা কূটনৈতিক চ্যানেলে এরকম কিছু এখন পর্যন্ত আমাদের সরকার পায়নি, কারণ বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি ট্যাগ দেওয়ার একটা চেষ্টা করছে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশিরা কেন টার্গেট? আসলে আমি যেটা বলতে চাই সবসময়, যে এই যুদ্ধটা ভারত এমনভাবে তুলে আনছে, মানসিকভাবে এমনভাবে প্রস্তুত করছে, এটা শুধু পাকিস্তানমুখী থাকবে না। কারণ এটা কেন আমি এই অনুমান করছি, যে গত 7-8 মাস ধরে বাংলাদেশ সম্পর্কে যে প্রচার যুদ্ধ চলছে, প্রচার যুদ্ধ তো এই যুগে যুদ্ধেরই অংশ, এবং এই প্রচার যুদ্ধটা বাংলাদেশের বিরুদ্ধে এমন পর্যায়ে গিয়েছে, ভারতের টকশোগুলো আপনি দেখলে যে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে যে সম্পূর্ণরূপে বাস্তবতার সাথে সম্পর্কহীন বিষয়ও সেখানে তুলে ধরা হচ্ছে। ফলে শুভেন্দুবাবু যেটা বলেছেন, আমি কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে দেখতে বলবো বাংলাদেশকে, কারণ এই যুদ্ধটা বাংলাদেশকে কোনো না কোনোভাবে সামনের দিকে জড়ানো হবে এটা। এবং অন্য একটা কারণেও যেটা আসলো, যে বাংলাদেশ এটা অবজার্ভ করবে, দেখবে, বাংলাদেশ এখনই জড়াবে না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের আরও একটু বেশি কিছু দায় আছে। দায় কেন? দেখেন, ভারতে 140 কোটি লোক, পাকিস্তানে 27 কোটি লোক, আমাদের 17 কোটি লোক, শ্রীলঙ্কা, মালদ্বীপ মিলে প্রায় 200 কোটি লোকের এলাকা এখানে। এই 200 কোটি মানুষ এখন 300টি পারমাণবিক বোমার ঝুঁকিতে আছে। বিশ্বের পারমাণবিক বোমা আছে এরকম কোনো অঞ্চল এরকম উত্তেজনার ভিতর নাই। তো ভারত ঘনবসতিও এত নাই। হ্যাঁ, তো ভারত পাকিস্তান এরকম একটা ঝুঁকিতে যে ফেলছে এখানকার মানুষদের, সেখানে তো আমরাও ঝুঁকিতে আছি। প্লাস এই ঝুঁকিতে আমাদের জড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গের নেতারা তো বিজেপিরই নেতা, এবং কেন্দ্রীয় সংকেত ছাড়া তো ওনারা বাংলাদেশ নিয়ে এসব কথা বলছেন না। ফলে বাংলাদেশের বিশ্বকে কোনো না কোনোভাবে জানানো উচিত যে এই যুদ্ধ বন্ধে, এই উত্তেজনা বন্ধে বিশ্ববাসীর দায়িত্ব আছে, জাতিসংঘের দায়িত্ব আছে, ওআইসির দায়িত্ব আছে। যে ভারত পাকিস্তান, এখানে আমি একটা জিনিস বলতে চাই, বিশ্বের যেখানেই দক্ষিণপন্থী চরম ফার রাইটরা ক্ষমতায় এসেছে সেখানে কিন্তু একটা যুদ্ধ লেগেছে। আপনি ইউরোপের দিকে দেখেন, যখনই বড় ধরনের দক্ষিণপন্থী শক্তি ক্ষমতায় ছিল ইতিহাসে, সেখানে কিন্তু একটা যুদ্ধ লেগেছে। ফলে এই ভারত পাকিস্তানের এই উত্তেজনা কোন দিকে গড়াবে আমরা জানি না, কিন্তু আমরা 150 প্রায় 300 পারমাণবিক বোমার ছায়ায় আছি। আরেকটা ব্যাপার, যে এই ভারত পাকিস্তান যে সামরিকায়ন ঘটাচ্ছে, সামরিক ব্যয় বাড়াচ্ছে, এর ছাপ তো বাংলাদেশেও পড়ছে, আমার অর্থনীতিতেও পড়বে। ভারত $8,000 কোটি ব্যয় করে সামরিক খাতে, পাকিস্তান $1,000 কোটি ব্যয় করে। এই প্রতিযোগিতার একটা পার্শ্বফল হিসেবে বাংলাদেশকেও তো ব্যয় বাড়াতে হবে, যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে হুমকি আসছে। আমাদের জেনারেল বললেন যে বাংলাদেশেও এগুলো বাড়াবে বা ইতিমধ্যে বাড়িয়েছে।
এই টাকাগুলো, এই অর্থগুলো তো এই দক্ষিণ এশিয়ার গরিব মানুষের বরাদ্দ থেকে যাচ্ছে। ফলে এই যুদ্ধে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যে জড়িয়ে আছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। তো এই জন্য আমি বলবো বাংলাদেশের শুধু দর্শক হিসাবে থাকার কোনো সুযোগ নাই। এবং এই যে অবৈধ বাংলাদেশি ইস্যু, মুসলিম পেলে আপনি বললেন যে বাংলাভাষী হলে লুঙ্গি পরা দেখলেও বলা হয়। আসামে এনআরসিতে যাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে অনেকেই সেখানে যুগের পর যুগ আছে, কয়েক জেনারেশন ধরে আছে, কিন্তু ভাষাগত যুক্তিতে, লুঙ্গি পরার যুক্তিতে, মুসলমান হওয়ার যুক্তিতে বাংলাদেশি এনআরসি, এবং এটা একটা টাইম বোম আকারে যে কোনো অজুহাতে এটা বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হতে পারে। জি, সেটা তো খুবই ভয়ের। জেনারেল সাহেব, আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত দুই দেশই নিয়েছে, ফলে ধরেন এইটার তো বহুমুখী প্রভাব আছে। স্থলের সীমা বন্ধ হয়েছে এবং আমাদের সঙ্গে আগে থেকে একটা টানাপোড়েন আছে, আমাদের ভিসা দু দেশের এখনো স্বাভাবিক না। ফলে এগুলোর কি ধরনের প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়তে পারে, সেই সব নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে আবারও। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলছি। জেনারেল মনির এখন যাচ্ছেন আমাদের সঙ্গে। মনিরাকে দেই, আকাশসীমা বন্ধের প্রভাব কি এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং সেটা ম্যানেজ করার জন্য আমাদের কি করা উচিত? ধন্যবাদ। এর আগে একটা বিষয় আমি একটু দুইটা কথা বলতে চাই। ভারত এবং পাকিস্তান যে অ্যাকশন এবং পাল্টা অ্যাকশন নিল, এর মধ্যে আমি বললাম মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে সিন্ধু চুক্তিটা বাতিল করা। এবং আমি একবার একটা স্টাডি করেছিলাম যে এই গত 125 বছরে 3200-এরও বেশি পানি বন্টন নিয়ে কনফ্লিক্ট হয়েছে বিটুইন নেশনস অ্যান্ড ইভেন স্টেটস উইদিন দি নেশন। ভারতে কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে কিন্তু পানি বন্টন নিয়ে, এবং 50 রেজাল্টেড ইন অ্যাকচুয়াল ফাইটিং ওয়ার অন গ্রাউন্ড। সো ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি হবে না, এই সিন্ধু চুক্তি পানি অ্যাকচুয়ালি যদি তারা বঞ্চিত করে, 80% মিষ্টি পানি যায় এই চুক্তির মাধ্যমে, পাকিস্তান উইল ডেফিনেটলি লঞ্চ এ ওয়ার। ইট উইল লিড রেজাল্ট ইন এ ফিজিক্যাল ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এবং আমি আশা করি এটা শান্তিপূর্ণ একটা সমাধান হবে। জি। আর আপনি যেটা বললেন, বিপরীতে যদি ধরেন চীন যদি ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের এলাই হয়ে, তাহলে কি হবে? কথা তো আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি বন্টন নিয়ে, অন ওয়াটার। সো দিজ আর ভেরি লাইফ, ওয়াটার ইজ লাইফ। এবং এইটা বন্ধ করলে এটা যুদ্ধ ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। উই কান, দ্যাট ইজ দি সাইন অফ ডেথ ইফ উই ডোন্ট গেট। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল, রিপারিয়ান স্ট্রেট, নিচে যে দেশগুলো থাকবে, দে হ্যাভ রাইট টু দি ওয়াটার বিং কামিং ফ্রম আপস্ট্রিম। ওই দেশের মধ্যে দিয়ে গঙ্গা যাবে, দেখে গঙ্গার সব পানির অধিকার ভারতে থাকবে। ইন্টারন্যাশনাল ল ডাজ নট সাপোর্ট। আচ্ছা, এখন আকস্মিক ব্যাপারে আমি সেদিন ইউরোপিয়ান ইউনিয়নের বোধহয় প্রধানমন্ত্রীর একটা দেখছিলাম, সে বলেছিল যে ট্রেড ওয়ারে দের আর নেভার এনি উইনার, এভরিবডি ইজ এ লুজার। সো এখানে ভারত তাদের আকাশসীমা বন্ধ করবে, পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করবে, আলটিমেটলি বোথ উইল বি এ লুজার। নট অনলি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল বি এ লুজার, আমরাও যারা এই আকাশসীমাটা ব্যবহার করি উইল অলসো বি এ লুজার। সো দেয়ার ক্যানট বি এ উইনার ইন দিস। নোবডি ইজ এ উইনার। আলটিমেটলি এটার ইম্প্যাক্টটা ইনডাইরেক্টলি ডিরেক্টলি এটা অবশ্যই বাংলাদেশের উপর পড়বে, এই এলাকার উপরে পড়বে। এবং এই পরিস্থিতিটা কোনোভাবেই কাম্য না। এই এত ঘন বসতিপূর্ণ একটা এলাকায়, ভারত উপমহাদেশে এত শত শত কোটি কোটি মানুষ বাস করে, এতগুলো নিউক্লিয়ার আর্মস এখানে অবস্থিত। তো আমরা শুধু আশা করি আমাদের বাংলাদেশিদের জন্য আমার যেটা সাজেশন হচ্ছে, উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আগে, ওয়ান ফ্ল্যাগ ওয়ান নেশন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আমাদের যতই ইন্টারনাল মতভেদ দ্বন্দ্ব থাকুক না কেন, অ্যাজ এ নেশন উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আর সেকেন্ড হচ্ছে, আমাদেরকে এই এলাকার শান্তি আমাদের প্রয়োজন। ইট বেনিফিটস অল। এবং আই এম শিওর ইন্ডিয়া অলসো রিয়েলাইজেস দিস, পাকিস্তান অলসো রিয়েলাইজেস দিস, উই অলসো রিয়েলাইজ দিস। সামান্য বেনিফিটের জন্য যে কনফ্লিক্ট যেটা সৃষ্টি করা হয়েছে, টেক দি বেনিফিট অ্যান্ড লেটস গো ব্যাক টু দি টেবল অ্যান্ড ডিসকাস অ্যান্ড কাম টু এ সলিউশন। আমরা এই এলাকাতে শান্তি চাই, সবাই শান্তিতে থাকলে সবাই উন্নয়ন হবে, সবাই হ্যাপি থাকবে। আমরা কখনো দ্বন্দ্ব চাই না। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। আমি একটা ইন্ডিয়ান চ্যানেলে টক শো করার সময় তারা বলছিল, আপনারা গিয়ে পাকিস্তানের কোলে বসেছেন আমাদেরকে বিসর্জন দিয়ে। উই ব্লাডি হ্যাভ দি রাইট টু হ্যাভ রিলেশনশিপ উইথ এনিওয়ান। আমাদের স্বার্থ যেখানে থাকবে আমরা সেখানেই যাব। পাকিস্তানের সাথে
সুসম্পর্ক মানে আমরা ভারতকে অ্যাবান্ডন করছি না। উই ক্যান হ্যাভ রিলেশনশিপ উইথ এভরিবডি। তারা গেলেই ওখানে ডক্টর ইউনূসের সাথে শাহবাজ খানের কোথায় জানি দেখা হয়েছিল, ওই ছবিটা খালি একই ছবি দেখাতে থাকে। তাই বললাম যে আপনাদের কি আর কোনো ভিডিও নেই এটা ছাড়া? কোথায় আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওনার প্রাইম মিনিস্টার দেখা হয়েছে? তার মানে তো আমরা ভারতকে অ্যাবান্ডন করি না। আমরা ভারত ইজ মোর ইম্পর্টেন্ট টু আস, ইউ আর অল অ্যারাউন্ড আস। আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রেখে আমরা ভারতের সাথেও সম্পর্ক চাই, পাকিস্তানের সাথে চাই, চায়নার সাথে চাই, মার্কিন সবার সাথে আমরা ভালো সম্পর্ক চাই এবং উই শুড ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সেক্ষেত্রে ধরেন এই ভারতের আপত্তির একটা জায়গায় হচ্ছে বাংলাদেশের পাকিস্তান সম্পর্ক, যেটা একটু আগে আপনি বলছিলেন। এখন এরকম একটা ক্রাইসিস মোমেন্ট, ভারত এবং পাকিস্তানের যে ক্রাইসিস, সেখানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ আসলে কি? কারণ এই যে ঘটনা ঘটছে সেটার ইম্প্যাক্ট যে 7 দিন 10 দিন 1 মাসে কমে যাবে সেটা মনে করার সম্ভবত কোনো কারণ নাই। না, ইম্প্যাক্ট তো খানিকটা থাকবেই, কিন্তু যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে যে এই ওদের দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ থেকে বাইরে থাকা, কারণ আমরা এর মধ্যে ঢুকতে তো চাই না। এবং আমরা যেটা যেমন মনির বললেন, দুই পক্ষের সাথেই আমাদের প্রয়োজনের নিরিখে আমরা সম্পর্ক বজায় রাখি, এবং দুইটাকে আপনি সমানও করতে পারবেন না। এটা প্রয়োজন, আমাদের যদি প্রয়োজন ভারতের সাথে বেশি হয় তাহলে সম্পর্ক সেখানে একটু বেশি গভীর হবে, পাকিস্তানের যদি প্রয়োজন হয় সেখানে পাকিস্তানের সাথে একটু গভীর হবে। বিচার্য বিষয় হচ্ছে যে আমার প্রয়োজন কি, সেই ভিত্তিতে আমি সম্পর্ক রাখবো। কিন্তু ওদের মধ্যে এই বিভাজন বা যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এটাতে কিন্তু ঢুকতে আমরা আগ্রহী নই। তবে বাংলাদেশ গত কয়েক মাস ধরেই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলছিলেন যে আমরা চাই এখানে একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হোক, এবং সেটা হওয়ার জন্যে আঞ্চলিক যে সংস্থা আছে সার্ক, সেটাকে যদি রিভাইভ করানো যায় তাহলে আমরা মনে করি যে অন্তত টেবিলে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাই মতামত থাকুক, আমরা সহমত হই কি না হই, শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করে প্রতিদ্বন্দ্বিতাকে ম্যানেজ করি। কিন্তু স্যার সেটা তো ধরেন আগেই হয়নি। ভারত পাকিস্তানের সম্পর্ক যখন এর চেয়ে ভালো ছিল, এখন ধরেন ভারতীয়রা অনেকেই অভিযোগ করছেন, বিশেষ করে একটা বিশাল অনলাইন ক্যাম্পেইন যে বাংলাদেশের আকাশসীমা নাকি রাতের বেলায় আমরা পাকিস্তানকে ব্যবহার করতে দিচ্ছি। ভারতের সঙ্গে আমাদের বিশাল একটি স্থলসীমা, মানে পা দিলে ওই পারে ভারত। এবং এ ধরনের খবর আমি একটু আগে পড়লাম যে পাকিস্তানের হাই কমিশনার 5 আগস্টের পরে বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলা পরিদর্শন করেছেন, সেখানে গিয়ে নাকি এইসব পথনকশা করে এসছেন। ফলে এগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করব? অধিকাংশ ভারতীয় যদি এই ভুল প্রোপাগান্ডা এবং ন্যারেটিভ বিশ্বাস করে, সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি হবে? এখানে আমাদের জন্য খুব একটা জরুরি কাজ করা দরকার। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের উপস্থিতি খুবই দুর্বল। তো কাজেই সেই জায়গায় তথ্যভিত্তিক, সঠিক তথ্যভিত্তিক, যেমন ধরেন যেটা কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে বাংলাদেশে অগাস্ট মাসের পরে, গত অগাস্টের পর থেকে সাম্প্রদায়িক বিষয় নিয়ে কিন্তু তারা শুরু করে অপপ্রচারটা। সেই জায়গাতে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর যদি তথ্যবহুল বস্তুনিষ্ঠ অনলাইন ভার্সন আমরা উপস্থাপন করতে পারতাম, তাইলে কিন্তু বিশ্বের দর্শক এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেও অ্যাবসলিউটলি, এবং তাতে করে তারা একটা অল্টারনেটিভ ভার্সনটা পেতে পারত। আমার ধারণা এখনও কিন্তু এই বিষয়টা রেলিভেন্স আছে, এবং আমাদের দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কি, এবং সেটা যে শান্তির পক্ষে আমরা যে সকলের সাথেই প্রয়োজনের নিরিখে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, এই অঞ্চলের শান্তির জন্যও আমরা কাজ করতে আগ্রহী, এই বক্তব্যগুলো আমরা শুধু বললে হবে না, আমাদের মিডিয়াতে থাকলে হবে না, এটা গ্লোবাল জনগোষ্ঠী যারা আছে গ্লোবাল কনভারসেশনের মধ্যে এগুলো নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের ডিজিটাল প্রেজেন্সটা বাড়াতে হবে। আমার ধারণা সেখানে আরো একটু বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন। জি, আলতাফ ভাই, ধরুন ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের মানে কি বলে এটাকে, মানে বন্ধনটা একটু অন্যরকম। বর্ডার হওয়ার কারণে রক্তের বন্ধন, অনেক লোকের আত্মীয় স্বজন, মুক্তিযুদ্ধ, নানান কারণে। সেই সম্পর্কের জায়গায় বিশেষ করে নরেন্দ্র মোদী আসার পরে ভারতের যে ন্যারেটিভ, বিশেষ করে নরেন্দ্র মোদীর এই মেয়াদ এবং তার আগের মেয়াদ থেকে সেইটা, এবং তারপরে বাংলাদেশে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, তারপরে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ কি, আমরা কোন পথে থাকব, এবং সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা নতুন আরও কিছু চ্যালেঞ্জ যুক্ত করলো কিনা? বাংলাদেশের সামনে একটু আগেও আপনি বলছিলেন যে বাংলাদেশের করণীয় কি। আমি বলবো বাংলাদেশের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ সামনে। এই চ্যালেঞ্জটা বহুমাত্রিক। একটা হলো যে এই যে ভারত পাকিস্তান উত্তেজনার সময় ভারতের মিডিয়াগুলো সরাসরি বলছে যে ভারতে সেকুলার কারো থাকাই উচিত না।
মানে সেকুলার অবস্থান থেকে যিনি সেকুলারিস্ট হবেন উনি ভারত ছেড়ে যেন চলে যায়, এটা তাহলে তো কংগ্রেসের লোকজন ভারতে থাকতে পারবে তার মানে, এবং এটা ভারতের সংবিধানের সম্পূর্ণরূপে বিপরীত, সাংঘর্ষিক। তা কিন্তু এটা বলছে কেন, এটা এত লোক এত মিডিয়া একসাথে বলছে, কারণ হলো আমি যেটা অনুমান করি যে বিজেপি অনেকদিন ধরে ক্ষমতায় আছে, 3 মেয়াদ হয়ে গেল। বিজেপি এবং আরএসএস পরিবার যেটা চাইবে সেটা হলো ভারতের সংবিধান পরিবর্তন, ভারতকে একটা ধর্মরাষ্ট্র, হিন্দু রাষ্ট্র হিসাবে করা। সেই জন্য তার অনেক মানে লোকসভায় আসন সংখ্যা 350-400 প্রয়োজন, সেই জায়গায় নিতে চায় সে। এটা হলো ভারতের দীর্ঘমেয়াদী না, আমি বলবো এখন স্বল্পমেয়াদী আরএসএস বিজেপির এইটা হলো প্রকল্প। তো ভারত যদি একটা ধর্মরাষ্ট্র হয়, স্বাভাবিকভাবে তার একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়বে, পাকিস্তানেও পড়বে। এবং এই যে যুদ্ধটা চলছে, আমি বলতে চাই এটা পাকিস্তানের শাসক শ্রেণীও খুব উৎসাহের সাথে অংশ নিবে, অনেক দিন এটা চালিয়ে নেবে উত্তেজনা। কেন? পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েক মাস ধরে অজনপ্রিয়তা ফেস করছে, কারণ পিটিআইকে ইমরান খানকে জেলে ঢুকানো এবং তার দলকে নির্বাচনে হারানোর ক্ষেত্রে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। বেলুচিস্তানে তীব্র আন্দোলন হচ্ছে, ইমরান খানকে মুক্তি দেওয়া হচ্ছে না, এই কারণে পাকিস্তানের জনগণের সাথে সেনাবাহিনীর আগের মতো মধুর সম্পর্ক নেই। ফলে এই যুদ্ধ উত্তেজনাটা পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার, ভুট্টো পরিবার এবং শরীফ পরিবারও খুব উৎসাহের সাথে নিয়েছে, কারণ এটা তাদের জন্য ইমিডিয়েট একটা লাভ নিয়ে এসেছে। ফলে এখন এবং ভারত যেমন চাইবে বাংলাদেশকে তার শিবিরে রাখতে, পাকিস্তানও চাইবে। আবার পাকিস্তানের বন্ধু চীন চাইবে চীন পাকিস্তান জোটের দিকে যেন বাংলাদেশ থাকে। আবার ভারতের বন্ধু যুক্তরাষ্ট্র চাইবে বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্র ভারত লবির দিকে থাকে। ফলে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে একদিকে ভারতে যদি ধর্মরাষ্ট্র হয় সেইটার চাপ, আমাদের এখানে যে সাম্প্রদায়িক চাপ, আরেকদিকে এরকম বিশ্বের বড় বড় শক্তির দেশগুলো যদি তাদের দিকে আমাদের টেনে রাখতে চায় সেই চাপ। জি স্যার, আপনি একটু ছোট্ট করে বলবেন কিনা যে আমরা কি তার মানে পরাশক্তি যারা, উনি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা তাদের নেতৃত্বাধীন জোটের কথা বলছিলেন, তাদের খেলাধুলার নতুন মাঠ কি দক্ষিণ এশিয়া হয়ে গেল? অনেকটা তাই, কারণ এখানে 2 স্তরের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। একটা হচ্ছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেটা বৈশ্বিক পর্যায়ে মেগা একটা ট্যারিফ ওয়ার তো শুরু হয়ে গেছে, এবং এই ট্যারিফ ওয়ার যেটা গ্লোবাল ট্যারিফ ওয়ার বলা হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্টেড এগেইনস্ট চায়নাকে আইসোলেট করার জন্য কিন্তু এটা। এবং ইতিমধ্যে মার্কিন প্রশাসন কিন্তু বলছে যে যারা আমাদের সাথে যারা চায়নার সাথে করছে তাদের ব্যাপারে আমরা কনসেশন দেবো না, এটা কিন্তু বলা হচ্ছে। তো কাজে এইটা একটা বৈশ্বিক স্তরের বাতাবরণ বা ছায়ার মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে গেছি। এবার আসলে আঞ্চলিক জায়গায় যদি আসি, চীন এবং ভারতের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটা সরাসরি আমরা বলছি। তো কাজেই আমরা এখন এটা ঠিক যে বৃহৎ শক্তি কেন্দ্রিক যে ভূরাজনৈতিক নতুন বিবর্তনটা হচ্ছে, সেই বিবর্তনের 2টা স্তরের জটিলতার মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে আছে। জি জেনারেল মনির, আপনি যদি 30 সেকেন্ড একটা অ্যাড করেন যে পরাশক্তিদের খেলাধুলার অংশ যদি দক্ষিণ এশিয়া হয়, আমরা কিভাবে বাঁচবো? আমরা জানি যে ইউক্রেন যুদ্ধটা হয়তো আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। জি, এবং যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে গত 1-2 দশকে, সবই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইনিশিয়েটেড। অ্যান্ড হু বেনিফিটেড আউট অফ দ্যাট? দে হ্যাভ সোল্ড বিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স অফ আর্মস অ্যান্ড অ্যামুনিশন। সো আমি যেটা বললাম যে একই পক্ষ 2 পক্ষকেই সাপোর্ট করবে। আমার তো ধারণা এই যুদ্ধ হয়তো পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করবে, ইসরায়েল আরেকটা পক্ষ হয়ে ভারতকে সাপোর্ট করবে। আলটিমেটলি সাপোর্ট ইজ বিং প্রোভাইডেড বাই ওয়ান টিম টু বোথ দি পার্টিস। এবং এটা আমরা ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার মানুষ, এই দেশগুলো, এবং তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উইল বি বেনিফিটেড। সো এখানে আমাদের উই হ্যাভ টু হ্যাভ ফার সাইটেডনেস, আমাদেরকে দূরদৃষ্টি রাখতে হবে। এবং আমরা চাই না এটা যুদ্ধ পর্যায়ে যাক, বাট এটার অনেক সম্ভাবনা আছে। এবং এই অশান্তি these wars creates business for other countries. আপনি এই প্রসঙ্গটা তুলছিলেন এবং আপনি বলছিলেন এখানে পাকিস্তানের অভ্যন্তরীণ সরকার বা অভ্যন্তরীণ রাজনীতির লাভ, ভারতেরও মোদী প্রশাসন বা বিজেপির লাভ। তার মানে এটা তাদের দুইজনের জন্য উইন-উইন সিচুয়েশন। এই অবস্থায় তাহলে বড় শক্তিগুলা কেউ বা বিশেষ করে জাতিসংঘ, যদি জাতিসংঘের কোনো ভূমিকা আমরা দেখি না এসব ক্ষেত্রে, কোনো লাভ হবে তারা উদ্যোগ নিলে? না, উদ্যোগ নিলে তো লাভ হতো, কিন্তু তারা উদ্যোগ নিবে না। আমার যেটা অনুমান যে ওরা চাইবে যে এখানে উত্তেজনাটা থাকুক, উত্তেজনা ওদের জন্য প্রয়োজন। কারণ স্যার যেটা বললেন হুমায়ুন স্যার, যে
যুক্তরাষ্ট্র এখানে বিশ্ব ঠান্ডা যুদ্ধের ভর কেন্দ্রটা দক্ষিণ এশিয়ায় নিয়ে আসতে চায় চীনকে ঘিরে, ফলে ওইটার অংশ হিসেবে এগুলো দেখা যায়। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, জেনারেল মনিরুল ইসলাম আকন। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকুন সবাই, আপনারাও নিরাপদে থাকুন, ধন্যবাদ।